আসসালামু আলাইকুম। আজকে অনার্স ফোর্থ ইয়ারের টপিক হচ্ছে পোস্ট মেথড পেডাগজি এবং সাব টপিক, অর্থাৎ আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইভ্যালুয়েট কুমারাভাদি ভ্যালুস ফ্রেমওয়ার্ক ফর পোস্ট মেথড পেডাগজি ফোকাসিং ইজ পটেনশিয়াল অ্যান্ড কনস্ট্যান্টস। অর্থাৎ এই বইটার 180 পৃষ্ঠাতে অর দিয়ে আরও একটা কোশ্চেন দেওয়া থাকবে, ডিসকাস দ্য স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক প্রপোজড বাই কুমারাভাদি ভ্যালু। মূল কথা, এই যে পোস্ট মেথড পেডাগজিটার সুবিধা কী আছে, অসুবিধা কী আছে এবং পোস্ট মেথড পেডাগজিটা আসলে কী, মূল কথা এখানে সুবিধা অসুবিধাটা নিয়ে আমরা আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে আমি একাই থাকি সবসময়, আমার ক্যামেরার পেছনের সামনে কেউ থাকে না। যাই হোক, আমি আলী রেজা পলাশ। অ্যান্সার শুরু করি। তার আগে কোশ্চেনটা অর দিয়ে আরও একটা কোশ্চেন দেওয়া আছে। আমাদের আসলে সবগুলা কোশ্চেনই মুখস্থ করে নেওয়া উচিত আগে, কারণ পরীক্ষাতে কোশ্চেন জানা থাকতে হবে প্রথমে। অনেকে অ্যান্সার অনেক ভালো করে পড়ে যায়, পরে কোশ্চেনই ভুলে যায় যে কোন কোশ্চেনের অ্যান্সার এটা। যাই হোক, সেটা বাদ দিই। হোয়াট আর মেইন প্যারামিটার্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ পোস্ট মেথড পেডাগজি। পোস্ট মেথড পেডাগজির মূল বিষয়টা হচ্ছে পোস্ট মেথড পেডাগজির অ্যাডভান্টেজেস কী আছে, সুবিধা কী আছে, ডিসঅ্যাডভান্টেজেস কী আছে। এবার আরও একটা কথা বললি, প্রথমে আমি এই বইটা দ্রুত মোটামুটি পড়ার আসলে পড়বো না, আমি নিজের মতো করে বই থেকে কিছু কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ফাইনালি আমি শেষে এই বইয়ের 2টা পাতার প্রশ্ন আছে, এই প্রশ্ন দুটো আপনাদেরকে বইয়ের ছবি তুলে দিয়ে দিব। অর্থাৎ আপনাদের কাছে বই না থাকলেও কোনো অসুবিধা নেই, চলবে। তো আমি প্রশ্ন পড়া শুরু করি। এখানে আমরা পড়ব হচ্ছে প্রথমে পোস্ট মেথড পেডাগজি কী, খুবই সংক্ষেপে এক লাইনে পড়ব, কারণ পোস্ট মেথড পেডাগজি নিয়ে আমি বিস্তারিত 2টা ভিডিও অলরেডি করে রেখেছি, যেটা আপনারা দেখতে পারেন। কুমারাভাদি ভ্যালু, প্রথম লাইন অ্যান্সার। কুমারাভাদি ভ্যালু প্রপোজড দ্য কনসেপ্ট অফ পোস্ট মেথড পেডাগজি, অর্থাৎ উনি প্রথমে এই পোস্ট মেথড পেডাগজিটা প্রপোজ করেন বা তৈরি করেছেন ধরে রাখুন। দিস পেডাগজি রিফার্স টু টিচিং প্র্যাকটিস দ্যাট আর রেলিভেন্ট টু টিচিং কনটেক্সট। আচ্ছা, এই পোস্ট মেথড পেডাগজি বলতে এমন একটা টিচিং প্র্যাকটিসকে বোঝায়, এমন একটা মেথডকে বোঝায় যেটা মূলত টিচিং কনটেক্সট, অর্থাৎ যে টপিক পড়ানো হচ্ছে সেই টপিকের সাথে রিলেটেড। আচ্ছা, দ্য অবজেক্টিভ অফ পোস্ট মেথড পেডাগজি ইজ টু অ্যাচিভ অপটিমাল লার্নিং বাই ফলোয়িং প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস, এটা আমরা জানি। ওকে, অ্যাডভান্টেজেস। পোস্ট মেথড পেডাগজির সুবিধা কী কী, এখানে 2টা মেইন সুবিধার কথা বলা আছে। অ্যাডভান্টেজ আমি এখানে দাগ দিয়ে রেখেছি। প্রথম পোস্ট মেথড পেডাগজির প্রথম সুবিধাটা হচ্ছে ইট গিভ টিচার্স মাস ফ্রিডম ইন ডিজাইনিং ক্লাসরুম প্র্যাকটিস। ক্লাসরুম প্র্যাকটিসটাকে, অর্থাৎ প্র্যাকটিস বলতে এখানে ক্লাসরুমে শিক্ষাদানের কৌশলটাকে বোঝানো হচ্ছে। শিক্ষাদানের কৌশল অনুযায়ী টিচার তার ইচ্ছা মতো এই রুমটাকে সাজাতে পারে। অর্থাৎ টিচার যদি দেখে যে আমার বেশিরভাগ স্টুডেন্টসই ছবি দেখে বা ভিডিও দেখে দেখে ডায়ালগস পড়া, ইংলিশ পড়াকে বেশি ভালো উপকারী মনে করে, তাহলে তাদেরকে ভিডিওর মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করে দিবে। যদি দেখা যায় যে না, ভিডিওর মাধ্যমে না, ওরা একজন আরেকজনের সাথে কথা বলার মাধ্যমে, প্র্যাকটিস শুধু ডায়লগসের মাধ্যমে ওরা ভাষা শেখাটাকে বেশি হেল্পফুল মনে করে, তাহলে ডায়লগ শেখার ব্যবস্থা করে দেওয়া হবে। যদি মনে করে যে না, প্রতিটা জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে একজনের সাথে আরেকজন ইংলিশে কনভারসেশন করার মাধ্যমে, যদি দেখে যে হ্যাঁ এইভাবে তাদের সুবিধা হচ্ছে, সেভাবে তাদের ক্লাসরুমের ডিজাইনটা করে দেওয়া হবে। আর যদি অডিও শুনতে চায় তাহলে অডিও মিউজিক ইনস্ট্রুমেন্ট লাগাবে, সাউন্ড বক্সে অডিও বাজবে। তাহলে ইট গিভ টিচার মাস ফ্রিডম ইন ডিজাইনিং ক্লাসরুম প্র্যাকটিস। টিচার ডু নট স্ট্রাগল টু রিলেট দেয়ার প্র্যাকটিস টু মেথড অর থিওরিস। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমি পরের লাইনটা আরেকবার পড়ে তারপর বোঝাই দিচ্ছি। দে ডু নট হ্যাভ টু ডিপেন্ড অ্যানি মেথড টু ডিজাইন ক্লাসরুম প্র্যাকটিস। দে ডু নট হ্যাভ টু ডিপেন্ড, অর্থাৎ তাদেরকে একটা নির্দিষ্ট ধরেন আমি জিটিএম নিয়ে আমি আমার স্টুডেন্টসদেরকে পড়াবো। জিটিএম সম্পর্কে আমার বিস্তারিত জানতে হবে, এটা কীভাবে পড়াতে হয়, এটা সম্পর্কে আমাকে কী করতে হবে, নিজে আগে স্ট্রাগল করে এটা শিখতে হবে, তারপর আমাকে সেটা পড়াতে হবে। কিন্তু না, পোস্ট মেথড পেডাগজিতে এরকম কিছু নেই। আমার যে মেথড ওদের জন্য সুইটেবল মনে হয় বা ওরা যেরকম যে মেথডটা নিজেদের জন্য সুইটেবল মনে করে আমি সেটা স্টুডেন্টদেরকে শেখাবো। পরের লাইন, দে ক্রিয়েট দেয়ার ওন থিওরিস। দে বলতে টিচাররা তাদের নিজেদের থিওরি ব্যবহার করে বেসড অন দেয়ার প্র্যাকটিস ইন দ্য ক্লাসরুম, তাদের ক্লাসরুমে শিক্ষাদানের প্র্যাকটিসের উপর ভিত্তি করে, অর্থাৎ নিজের যেটা মনে হচ্ছে যেন সুবিধা হবে আর কি। টিচারের এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে প্রথমে আর্মি মেথড শিখে আসতে হবে, আর্মি মেথডে কীভাবে শিক্ষাদান করতে হয় সেটা আমাদেরকে শেখাতে হবে, এরকম টিচারের কোনো বাধ্যবাধকতা নেই। দেয়ারফর দে আর ডিপেন্ডেন্ট ইন চুজিং অ্যানি টিচিং অ্যাপ্রোচেস, এবং এই কারণেই তারা যে কোনো টিচিং অ্যাপ্রোচ চুজ করতে পারে। অ্যান্ড ম্যাটেরিয়ালস বলতে আমি জানি যে টিচিং ম্যাটেরিয়ালস বলতে আমি বুঝেছিলাম যদি ভোকাবুলারি শেখানোর জন্য সবজির নাম শেখানোর জন্য সবজি নিয়ে আসা হয় ক্লাসরুমে, সেটা হচ্ছে টিচিং ম্যাটেরিয়ালস। যদি
প্রজেক্টরের মাধ্যমে ভিডিও দেখানো হয়, ভিডিও এই প্রজেক্টরটাই হচ্ছে টিচিং ম্যাটেরিয়ালস। তাহলে অ্যান্ড টিচিং ম্যাটেরিয়ালস ডিপেন্ড অন দেয়ার স্টুডেন্ট নিডস, স্টুডেন্টদের প্রয়োজন অনুসারে ক্লাসরুমের ডিজাইনের ক্ষেত্রে যে টিচিং ম্যাটেরিয়ালসগুলো দরকার সেগুলো টিচার ব্যবহার করবে। সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় যে অ্যাডভান্টেজেসটা সেটা হচ্ছে লার্নার্স আর অলসো এক্সপেক্টেড টু অটোনোমাস। এখানে যেহেতু টিচাররা এত ফ্রিডম ব্যবহার করছে এই মেথডে, অর্থাৎ পোস্ট মেথড পেডাগোজিতে, স্টুডেন্টরাও চায় যে হ্যাঁ আমরা নিজেরাও ফ্রিডম থাকবো। এখানে অটোনোমাস মানে হচ্ছে স্বায়ত্তশাসন বা নিজেরাই নিজের দায়িত্ব নেওয়া আর কি, এরকম মানে ক্ষমতাবান হওয়া। স্টুডেন্টসরাও এখানে কোনো জোর জবরদস্তি করে তাদেরকে দায়িত্ব দিলে তারা নিবে না। দে আর অলওয়েজ অ্যাক্টিভ ইন লার্নিং প্রসেস। আচ্ছা, তারা সবসময় লার্নিং প্রসেসে অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে। স্টুডেন্ট যদি নিষ্ক্রিয় থাকে, যদি ঘুমায় ক্লাসরুমে বসে, টিচার তাকে গিয়ে পিটাবে না। আসলে বিষয়টা এরকম না, মূল কথা আমি পরে আসছি। দে হ্যাভ দেয়ার অপিনিয়ন অ্যাবাউট দেয়ার ওন লার্নিং, তাদের নিজেদের লার্নিংয়ের ব্যাপারে তারা নিজেরা মতামত দেবে। অ্যান্ড দে আর এবল টু শেয়ার দোজ উইথ টিচার্স, এবং সেগুলো তারা টিচারদের সাথে শেয়ার করবে। This became more confident and comfortable in the classroom. They also became responsible for their learning. এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, দে আর অলসো রেসপন্সিবল ফর দেয়ার লার্নিং। এর কারণটা হচ্ছে এই সিস্টেমে স্টুডেন্টদের সুবিধা অনুযায়ী টিচার যেহেতু ক্লাসরুম প্র্যাকটিসটা তৈরি করে, ক্লাসরুমের ডিজাইনটা তৈরি করে, স্টুডেন্টকে এখানে কিন্তু ধরে বেঁধে জোর করে কোনো রুলস মুখস্থ করানো হবে না, কোনো হোমওয়ার্ক দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। অর্থাৎ এখানে স্টুডেন্ট ভাষাটা শিখবে কি না, সেই টিচিংটা শিখবে কিনা, সে সম্পূর্ণটাই ডিপেন্ড করে তার নিজের উপরে। বাকিটুকু তোমরা পড়লে বুঝবে। আমি আরেকটা লাইন পড়বো এখান থেকে। টিচার এডুকেটর্স অলসো হ্যাভ এ মেজর রোল ইন পেডাগজি। এই লাইনটা অনেকের বুঝতে সমস্যা হয়। টিচার এডুকেটর বলতে শিক্ষকদেরকে যারা ট্রেনিং দেওয়ান তাদেরকে বলা হচ্ছে। দে আর সাপোজ টু মেক টিচার কনফিডেন্ট, তাদেরকে কী করতে হবে, টিচারদেরকে কনফিডেন্ট করতে হবে ইন এক্সপ্রেসিং দেয়ার ভয়েসেস, লেকচার দেওয়ার ক্ষেত্রে কনফিডেন্ট করতে হবে। দে শো টিচিং পসিবিলিটিস ওয়েজ অফ টিচিং, দে শো দ্য টিচার্স পসিবল ওয়েজ অফ টিচিং। একটা টিচার পসিবলি কোন কোন ওয়েতে, সম্ভাব্য কোন কোন উপায়ে টিচিং করতে পারে সেটা টিচার এডুকেটরদেরকে শেখায় দিতে হবে টিচারদেরকে। দিস মেক টিচার্স কনফিডেন্স, এবং এই কারণে কী হবে, টিচাররা আরও কনফিডেন্ট হবে। এরপর আমরা লিমিটেশনসে চলে আসবো। লিমিটেশনস এত বিস্তারিতভাবে বলা লাগবে না। আচ্ছা, এখানে আমি দাগ দিয়ে রেখেছি, ফর এক্সাম্পল দ্য এক্সট্রিম টিচার। লিমিটেশন মানে হচ্ছে কোন কোন ক্ষেত্রে পোস্ট মেথড পেডাগজিটা পসিবল না, মানে পোস্ট মেথড পেডাগজি ব্যবহার করা বা এই অনুযায়ী চলা পসিবল না। কোন কোন ক্ষেত্রে, যদি আমি আমার মতো করে বলি, বাংলাদেশে কোনো ক্ষেত্রেই এটা পসিবল না। টিচাররা কোনোদিন স্টুডেন্টসদেরকে এতটা ফ্রিডম দেয় না আমাদের দেশে, কারণ দিলে তারা লাফালাফি করবে, মোবাইলে ক্লাসে বসে পাবজি খেলবে, এরকমটা দেওয়া আমাদের দেশে সম্ভব না। ফাইনালি আরেকটা কি, আমাদের টিচারদেরকে উপর মহল থেকে প্রেশার থাকে যে এই সব সিলেবাস এইভাবে সাজাতে হবে, এইভাবে পড়াতে হবে। উনি যদি ক্লাসরুমে থিয়েটার লাগায় নেয়, ছোটোদের ক্লাসরুমে ইংলিশ শেখানোর জন্য উনি যদি প্রজেক্টর লাগায় নেয়, না, সম্ভব না। কোনোভাবে তাদেরকে ফান্ড দিয়ে সাহায্য করা হবে না, আরও অনেক ধরনের ঝামেলা। তো আমরা দেখি বইয়ে কী লেখা আছে, দ্য এক্সট্রিম টিচার অটোনমি মে বি এ প্রবলেম। যদি কোনো টিচার অটোনমি মানে নিজের পুরোটাই নিজের স্বাধীনতা মনে করে যে আমি যা ইচ্ছে তাই করবো, এটা একটা প্রবলেম হতে পারে। তারপর দেখি, টিচার্স আর নট এবল টু ইউজ দেয়ার অটোনমি ইন অল দ্য কনটেক্সট। প্রত্যেকটা কনটেক্সটে টিচার অটোনমি ব্যবহার করতে পারবে না। পর লাইন, দে হ্যাভ মেনি রেস্ট্রিকশনস। এখান থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো, দে হ্যাভ মেনি রেস্ট্রিকশনস বিকজ দে হ্যাভ টু ফলো দ্য টিচিং পলিসিস ইন দ্য কনটেক্সট। প্রত্যেকটা কনটেক্সট অনুযায়ী তাদেরকে টিচিং পলিসি মানতে হয়। টিচিং পলিসি কে করে দিয়েছে? Sometimes they are given task and materials by the institution. কিছু কিছু সময় তাদেরকে টাস্ক দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে। They are given task and materials by the institutions. প্রতিষ্ঠান থেকে তাদেরকে একটা নির্দিষ্ট টাস্ক দেওয়া হয়ে থাকে। Why it is difficult for them to create their own activity. যদি এরকমভাবে টাস্ক দিয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু তারা তাদের নিজেদের ওন অ্যাক্টিভিটিস করতে সক্ষম হবে না। তারা যেভাবে ইচ্ছা সেভাবে ক্লাসকে সাজাতে পারবে না, সেভাবে পড়াতেও পারবে না। বা therefore they may be not independent in a real classroom. বাস্তবে রিয়েল ক্লাসরুমে তারা স্বাধীন নয়। টিচাররা আসলে আমাদের দেশের ক্লাসরুমে স্বাধীন নয়, তারা যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সাজাতে পারে না রুম। Furthermore, it is hard to design materials if they are limited sources are available. আচ্ছা, এখন ধরেন আমি এমন একটা টপিক পড়াচ্ছি যেটা সম্পর্কে আমি যে ম্যাটেরিয়ালসগুলো, টিচিং ম্যাটেরিয়ালসগুলো ইউজ করব, আমি টিচার টিচিং ম্যাটেরিয়ালসগুলো ইউজ করব, সেই টিচিং ম্যাটেরিয়ালসগুলো পাওয়া যাচ্ছে না, সোর্স নেই। কেন? অ্যাট সাম কনটেক্সট, কিছু কিছু বিষয় পড়ানোর ক্ষেত্রে টিচার্স মে নট ফাইন্ড এনি রিডিং অর অডিও টেক্সট। ধরেন যুদ্ধক্ষেত্রে
সৈনিকরা তাদের নিজেদের কনভারসেশন করার ক্ষেত্রে কী কী কথাবার্তা বলে, এটা নিয়ে আমি শেখাতে চাচ্ছি স্টুডেন্টদেরকে। তো সাধারণত শেখাতে হয় কীভাবে, কোনো একটা ভিডিও প্লে করে বা অডিও সিডি প্লে করে। তো আমি ধরেন এরকমভাবে ভালো একটা স্টুডেন্টদের জন্য সুইটেবল একটা আমি ভিডিও বা অডিও খুঁজে পাচ্ছি না। ক্লাসরুমে গিয়ে তো আর অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখালে হবে না। ওকে, সো টিচার্স হ্যাভ টু ডিপেন্ড অন দেয়ার টেক্সট বুক। তাই টিচারকে কী করতে হয়, তার যে টেক্সট বুক আছে সেটাকেই ফলো করতে হয়। তারপর নেক্সট, টিচার্স অলসো হ্যাভ টু কনসিডার এক্সামিনেশন সিস্টেম। আবার উনি নিজের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা পড়াচ্ছে, এক্সামিনেশন সিস্টেমটাকে তাকে কিন্তু কনসিডার করতে হবে যে আমি ভাবে যে পড়াচ্ছি শুধু স্পিকিং করতে পারলেই হবে না, লিখতে পারতে হবে এবং পরীক্ষায় পাশ করতে হবে। তাহলে এটা একটা বড় লিমিটেশন না? স্টুডেন্ট নিড টু বি অ্যাসেসড অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্সেস। আচ্ছা হ্যাঁ, তাদেরকে ফাইনালি কোর্স শেষ করার পরে তারা কী শিখলো সেটা জানা হবে। যাই হোক, আর এখানে ইম্পর্ট্যান্ট তথ্য সেরকম নেই। তাহলে আমরা কিন্তু জেনে গেলাম যে আসলে পোস্ট মেথড পেডাগজি জিনিসটা কী, আরও একবার জানলাম। এটার অ্যাডভান্টেজেস কী, সুবিধাগুলো কী জানলাম, এটার অসুবিধাগুলো কী সেটা আমরা জানলাম। তো তোমরা এই ছবি থেকে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। যদি লেখাগুলো ঘোলা দেখা যায় তাহলে আমি রিকোয়েস্ট করবো ভিডিওর রেজুলেশনটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য, বাড়িয়ে দিলে লেখাটা ক্লিয়ার দেখা যাবে। তো সেখান থেকে তোমরা ছবি তুলে নাও, আর দু একবার ইনশাল্লাহ হয়তো প্র্যাকটিস করলে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। যদি কোনো লাইন পড়তে বুঝতে অসুবিধা হয়, যেই কোনো স্টাডি রিলেটেড হেল্পের জন্য ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে হেল্প করবো। ফেসবুকে আমার আইডির নাম হচ্ছে আলী রেজা পলাশ, নিচে তারপরেও লিঙ্ক দেওয়া আছে। আর ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।